লাগছে তোমার? বাবা প্লিজ প্লিজ বাবা, মাথাটা ঠান্ডা রাখো। মাসুক, আমি দরকার হলে মার সাথে কথা বলবো। কোনো লাভ হবে না, সে তো কোনো কথাই শুনবে না। তার চেয়ে ভালো হয় কি জানিস? তাহলে তুমি এক কাজ করো, তুমি আগে গিয়ে বাবাকে সব কিছু বলো, আমাদের অবস্থানটা বাবাকে এখন বুঝাও, আর এরপর সময় সুযোগ পেলে আমি আসল কথাটা উত্থাপন করব। আচ্ছা, আমি তাহলে বাবার সাথে এখনই যে কথা বলছি। আচ্ছা, তোমরা না হয় নাই জানো, তো নোমান তো ছিল, ও আমাকে জানালো না। বাবা, নোমানকে আসলে আরমানি বলতে না করেছিল। তাহলে এখন তোমরা কি করবে? জানি না বাবা, নতুন করে কোনো কিছুই ভাবতে পারছি না। তাই তো আমানকে বললাম যে চলো দেশে যাই, যে ঘুরে আসি, একটু রিফ্রেশমেন্টও আসবে এবং নতুন করে তারপর সব কিছু শুরু করা যাবে। একবার ব্যবসায় লস করলে সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা খুব কষ্টকর। থাক বাবা, আপনাকে চিন্তা করতে হবে না, আমার নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবে। কি ব্যবস্থা করবে? আমার সবগুলো ছেলে শুধুমাত্র আরমানটা ছাড়া এক একটা গাধা হয়েছে। তোমাকে আমি একটু বুদ্ধিমান ভেবেছিলাম, কিন্তু না, ওই গাধাটার সঙ্গে থেকে থেকে তুমিও গাধা হয়ে গেছো। আর ওই গাধাটা আমাকে এখনো পর্যন্ত বলছে না, আর এত ক্রাইসিসের মাঝখানে ও কি করে ঘুমোতে পারে? আসলে বাবা, আমার তো ভয় পেয়েছে আপনি যদি ওকে কিছু বলেন, আর আমার তো চেয়েছিল যে আপনি যদি ওর ভাগের জায়গাটুকু ওকে বুঝিয়ে দেন, তাহলে সেটা দিয়ে ও কোনো না কোনোভাবে সব কিছু ম্যানেজ করে ফেলতো। শোনো বৌমা, আমার এই কথাটা পুরো পরিবারের সবাই জানে, তুমি জানো না তাই তোমাকে বলছি। আমি বেঁচে থাকতে আমার এই সিদ্ধান্ত থেকে আমি এক চুলও নড়ব না। তবে হ্যাঁ, আমার সন্তানরা যদি বিপদে থাকে, ওদের যদি কোনো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করব। কারণ আমার এই বিষয় সম্পত্তি সব তো তাদেরই জন্য। ওরা যদি কষ্টে থাকে তাহলে আমার এই সম্পত্তি দিয়ে কী হবে? তবে একটা কথা, মা, ব্যবসা বাণিজ্য এখন আর আমি পুরোপুরি দেখছি না, সীমানা দেখাশোনা করছি। তোমরা বাইরে আছো, নোমান বাইরে আছে, আরমান তার সম্পত্তি দেখাশোনা করে, আর দিনাজপুরে আমাদের যে প্রপার্টিজ আছে সেগুলো এখন মমতাজ দেখাশোনা করছে। দেখো, আমার যদি এই সমস্ত সম্পত্তি ভোগ করার ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু আমি আবার নতুন করে জীবন শুরু করতে পারতাম। কিন্তু আমি আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে সেটা কিন্তু করিনি, মা। এখন যদি আমার সন্তানদের কোনো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। আই উইল চেঞ্জ মাই মাইন্ড। জি বাবা। তুমি এখন যাও, মা, যাও।
লিসা, কি কথা হলো বাবার সাথে? হ্যাঁ হলো। বাবা কি বললো? হ্যাঁ, যাক বাবা, সব কিছু বলতে পেরেছো। আমি বললে তো অন্যরকম হতে পারতো। আচ্ছা, বাবার মোটিভটা দেখে কেমন মনে হলো? ইজ এভরিথিং অল রাইট? শোনো, মোটিভ এখনো পুরোপুরি ক্লিয়ার না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে বাবা এখনো সম্পত্তি বিক্রির ব্যাপারে ঘোর বিরোধী। তবে একটা জিনিস ভীষণ ক্লিয়ার। যেমন? বাবা বলেছে যত টাকা লাগে বাবা দিবেন তার নিজের ফান্ড থেকে। ইভেন বাবা তো একটা পর্যায়ে শুনে রাগ করলেন কেন আমরা বাড়ি বিক্রি করেছি অ্যান্ড কেন আমরা তাকে জানাইনি। যদি জানাতে তিনিই সব টাকার ব্যবস্থা করতো। কিন্তু তাতে আমাদের কি লাভ হতো? ব্যবসা ফেরাতে পারতাম। উফ, ব্যবসা কেন ফেরাতে যাব? লিসা, তুমি কিন্তু আসল ইস্যুটাই ভুলে যাচ্ছ। ঠিক আছে, ব্যবসার লস আমাদের একটা ইস্যু, কিন্তু বাড়ি বিক্রির কথা বলে যদি কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যেত খারাপ হতো না। কিন্তু আমাদের মূল মোটিভ তো টাকাই, তাই না? হ্যাঁ, টাকা দরকার, কিন্তু এভাবে তো কখনো ভাবিনি। দেখো লিসা, যেটা গেছে এটা নিয়ে আর নতুন করে ভাবার কিছু নেই, বাদ দাও। শোনো, সুযোগটা একেবারেই যে গেছে তা কিন্তু না। মানে? শোনো, আমাদের এলের বাড়িটা আমরা বিক্রি করেছি, কিন্তু ক্যালিফোর্নিয়ার বাড়িটা কিন্তু এখনো আছে। সো সেই কথা বলে যদি আমরা কিছু টাকা পাই তাহলে কিন্তু ওই বাড়িটা আবারও আমরা নিয়ে নিতে পারি। দারুণ আইডিয়া, এটা তো আমার মাথায় আসেনি। তার মানে যেভাবেই হোক আমাদেরকে টাকা নিতে হবে, গাছের আর তলার কোনোটাই বাদ দেওয়া যাবে না, রাইট? এক্স্যাক্টলি। তুমি সবই বোঝো, কিন্তু একটু দেরিতে। সেজন্য তো তুমিই আছো। শোনো, বাবা আরও বলেছে বিপদের সময় যদি টাকা পয়সা কোনো কাজেই না লাগে সেই টাকা পয়সা দিয়ে কী হবে। কাজেই আমাদের উচিত বাবাকে সহযোগিতা করা। আই মিন, আমাদের প্রবলেমগুলো বাবাকে প্রপারলি খুলে বলা। আচ্ছা, তুমি তো সবই বাবাকে জানিয়েছো, তাই না? হ্যাঁ, সূচনাটা আমি করেছি, কিন্তু এখনও আসল কাজটা বাকি রয়ে গেছে। সেটা হলো বাবার কাছে সম্পত্তি ভাগের প্রপোজালটা দেওয়া। কিন্তু লিসা, বাবা তো সম্পত্তি বন্টন একদমই চান না। কিভাবে যে প্রপোজালটা দিব ঠিক বুঝতে পারছি না। চাইবে, তার কাছে আমাদের দুঃখ কষ্টগুলো এমন সুন্দর করে প্রেজেন্ট করতে হবে যেন এটা ছাড়া আমাদের আর কোনো ওয়ে ছিল না। মজার ব্যাপার কি জানো, সীমানা না বুঝিয়ে আমাদের অনেক বড় একটা উপকার করে দিয়েছে। ও আগে থেকেই বাবাকে আমাদের ক্রাইসিসের কথা বলেছে, যার কারণে কিন্তু বাবা আমাকে ডেকে পাঠিয়েছে। আর এর জন্য আমাকে কোনো ভূমিকা করতে হয়নি, বাবা নিজে থেকেই আমাকে সব কিছু জিজ্ঞাসা করেছে। শোনো লিসা, তোমাকে একটা বিষয় সাবধান করি। সীমানা যদি তোমাকে কোনো কথা বলে বা কোনো কাজ করে, এটাকে এত সাধারণভাবে নেওয়ার কিছু নেই। তুই সবসময় মাথা রাখবে, ও যেটা করবে বা যেটা বলবে তার পেছনে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। আর এর পেছনে এমন একটা বিশাল উদ্দেশ্য আছে যেটা আমরা কেউই জানি না। হ্যাঁ, এমনও হতে পারে সীমানা এর আগে সম্পত্তি ভাগের চেষ্টা করে পারেনি, তাই এখন যখন দেখলো যে আমরা এগুলো নিয়ে কথা বললে ও একটা সেফ জোনে আছে, তখনই ও সময় সুযোগ করে বাবাকে এইসবের ব্যাপারে বলল, নিজে ভালো থাকার জন্য, বুঝলে? তুমি ঠিকই বলেছো বেবি, এটা হওয়ার সম্ভাবনাই বেশি। ও আমাদের কাঁধে পা রেখেই শিকারটা ধরার চেষ্টা করছে। Baby, you are genius, baby. You are genius. Too good, baby. I love you, baby. I love you. I love you, baby. No. কি হয়েছে সুজি? না কিছু না, তুমি ঘুমাচ্ছিলে তাই দেখছিলাম। ও আচ্ছা, কটা বাজে? একটা। একটা? তুমি আমাকে ডাকোনি কেন সুজি? ও
বললাম না তুমি ঘুমাচ্ছিলে, সেই জন্য ডাকিনি। আচ্ছা, তোমার শরীরটা এখন কেমন লাগছে? আগে থেকে ভালো, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমি মরে যাবো। সুজি প্লিজ, আর এসব কথা বলো না, ভালো লাগে না। আচ্ছা সুজি, আমি এখন যাই, আমি কাল সকাল সকাল চলে আসবো। আমি তোমার জন্য চালের আটা, রুটি আর গোস আনবো, ঠিক আছে? আর সর্ষে ইলিশ দিয়ে রান্না করে নিয়ে আসবো তোমার জন্য, ঠিক আছে? তুমি সুজি, তুমি কিন্তু একদম টেনশন করবো না, লক্ষ্যই থাকবে। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি কিন্তু অনেক করবে না, মনে থাকবে? আচ্ছা। সুজি, আমার কথা কিন্তু মনে রেখো। গরুর মাংস আর চালের আটা, হ্যাঁ হ্যাঁ। গরুর মাংস আর চালের আটার রুটি। সর্ষে, সর্ষে ইলিশ, হ্যাঁ? হ্যালো, আসসালামু আলাইকুম বিয়া সাহেব। আমি কি, আপনি বোধহয় এতক্ষণই শুয়ে পড়েছেন, ডিস্টার্ব করলাম? না না বিআই সাহেব, এখনো বেডরুমে যাইনি, বই পড়ছিলাম। আরে বিপদের সময় যদি কাজেই না লাগি তাহলে ফোন রেখে লাভ কি? বলুন আপনার কি অবস্থা? বিয়া সাহেব, এখন বাজে 1:30। হ্যাঁ তাই তো, কিন্তু কেন? আপনার বিয়াইন সকালবেলা বেরিয়েছে, রাত 1:30 বাজে সে এখনো বাসায় ফিরেনি। যদি এর মধ্যে বাড়িতে ফিরে তো ভালো, আর যদি না ফিরে তাহলে আমি কিন্তু কাল সকালেই তাকে ডিভোর্স লেটার দিয়ে দেব। বিআই সাহেব, এটা নিয়ে আপনি একদম মাথা গরম করবেন না, আপনি এখন ঘুমান। আমি কালকে সকালে আসবো, আপনার সঙ্গে কথা বলবো, তারপরে না হয় একটা ডিসিশন নেব। না বিয়া সাহেব, আপনাকে কালকে সকালবেলা কষ্ট করে আসতে হবে না। যদিও রাত 1:30 বাজে, তারপরেও আমি আপনাকে ফোন করলাম কারণ বিষয়টা আপনাকে জানিয়ে রাখি। আপনার কালকে আসার দরকার পড়লো না। এইভাবে সার্ভাইভ করার কোনো মানেই আমি খুঁজে পাই না। আমি আমার মেয়ের কাছে ছোট হচ্ছি, আমার আত্মীয় স্বজনের কাছে ছোট হচ্ছি। একটা ফাইনাল ডিসিশন হওয়া উচিত। বিআই সাহেব, আপনাকে একটা কথা বলি, কথা এবং তীর এ দুটো যদি একবার উৎস থেকে বেরিয়ে যায় না, সেটাকে কিন্তু আর ফিরিয়ে আনা যায় না। এরকম কিছু হলে আপনাকে কিন্তু পরে পস্তাতে হবে। কাজে এই হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু ঠিক হবে না। বিআই সাহেব, আমি কিন্তু কোনো হুটহাট ডিসিশন নিচ্ছি না, খুব চিন্তা ভাবনা করেই নিচ্ছি। আমি তো মানুষের কাছে মুখ দেখাতে পারছি না, আমার সারাক্ষণ মাথায় যন্ত্রণা হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন যে মানুষ কত অসহায় হলে পরে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে? আমার সারা জীবনের মান, সম্মান, অস্তিত্ব সব মাটির সাথে মিশে গেল। বিআই সাহেব, আমি আপনাকে আবারও অনুরোধ করে বলছি, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বিআই সাহেব, আপনি বিআইন সাহেবকে আসতে দিন, আসার পরে আপনি তার সঙ্গে কোনো কথা বলবেন না। আমি আগে আসি, দুজনে মিলে আমরা বিআইন সাহেবের সঙ্গে কথা বলবো, ওনার ওপিনিয়নটা বুঝবো। প্রয়োজন হলে আমি এবং আপনি দুজনে মিলে সাদিদ সাহেবের সঙ্গে কথা বলে তারপর ব্যাপারটা ফাইনাল করব, ঠিক আছে? ওই লোকের সাথে দেখা করতে যেতে হলে আপনি যাবেন, আমি যাব না। কারণ আমার সাথে দেখা হলে আমি হয়তো তাকে একটা চড় মেরে বসতে পারি। না না বিআই সাহেব, কি বলছেন? এ ধরনের কোনো ভায়োলেন্সে যাওয়া যাবে না। আমরা আগে ওই লোকটার সঙ্গে কথা বলি, কথা বললে হয়তো বুঝতে পারবো ওই লোকটা এই সম্পর্কে কোনো কিছু জানিনি না, হয়তো ভদ্রলোক কোনোভাবেই এই সমস্ত ব্যাপারে ইনভলভই না। আপনার ভাবনাটা একটা অলীক ভাবনা।
এই লোক যদি প্রশ্রয় না দেয় তাহলে রেবেকা এতটা সাহসী হয় না। সব নষ্টের মূল হচ্ছে ওই 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 লোকটাই। বিআই সাহেব, আপনারটাও হতে পারে, আবার আমি যেটা বলছি সেটাও কিন্তু হতে পারে। ওই ভদ্রলোক সঙ্গে কথা না বলে তো আমরা কিছু বুঝতে পারছি না। দেখুন, উনি আপনার এবং আমার মতোই একজন প্রবীণ মানুষ, বিদেশে থাকে, ভদ্রলোক বাংলাদেশে এসছে। ওনার ওপিনিয়নটা তো আমরা জানি না। আগে ওনার সঙ্গে কথা বলি, ওনার ওপিনিয়নটা বুঝি, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি এ ব্যাপারে কোনো কিছু বলতে যাবেন না। একটু অপেক্ষা করুন, আমি কালকে আসি। বিআই সাহেব, আমি যাব না। আমি আমার নিজের উপর থেকে নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছি। ওখানে সামনাসামনি হলে কোনো একটা অঘটন ঘটিয়ে বসতে পারে। শুনুন, কিচ্ছু হয়নি। আপনি কালকে আমার সঙ্গে যাবেন, ওই লোকের সঙ্গে আমরা কথা বলবো এবং ইনশাল্লাহ আমরা কালকের মধ্যেই আপনার এই সমস্যাটা একটা সমাধান করবো। আপনি কোনো চিন্তা করবেন না। এখন আপনি বিশ্রাম নিন, আমি কালকে সকালে আসছি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, রাখছি বিআই সাহেব। হ্যাঁ, ভালো থাকুন। কামরুল, এই বিছানাটা পরিষ্কার করে মশারিটা টানা। গুড ইভিনিং মাহমুদ। গুড ইভিনিং স্যার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোনো প্রবলেম? না, প্রবলেম না, আমার বিলটা একটু দেখবেন। নিশ্চয়ই স্যার। স্যার এই নেন। আমি বিলটা পেমেন্ট করে দিতে চাই। স্যার কি চেক আউট করতে চাইছেন? না, ঠিক তা না, তবে অ্যাডভান্স দিয়ে রাখি। হ্যাঁ স্যার পরে দিলেও পারতেন স্যার, আপনি এত মাস ধরে আমাদের হোটেলে আছেন। ঋণ রাখতে নেই মামা, কে কখন চলে যায় তার কোনো ঠিক আছে। তাই সময় থাকতে ঋণ পরিশোধ করে দেওয়াই ভালো। পাওনার রাত যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ সেই ঋণী ব্যক্তিকে ক্ষমা করেন না। স্যার দুর্ঘটনার কথা তো আসলে বলা যায় না, আপনি নিশ্চয়ই একজন ভালো মানুষ, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন, তিনি সুবিচারক। এই নেন। ও, আপনার বিয়ের তারিখ জানি কবে? আগামী মাসের 12 তারিখ। এই যে এটা আমার পক্ষ থেকে আপনাদের বিয়ের উপহার। স্যার এখনই তো কিছুই হয়নি। আর যদি দেখা না হয় তাই অগ্রিম শুভেচ্ছা। স্যার আমি তো এখনো কার্ডও ছাপাইনি, স্যার ছাপালে আপনাকে দিতাম। স্যার আমার বিয়েতে আসবেন স্যার, আমাদের জন্য দোয়া করবেন। দেখি যদি সুযোগ হয়, তবে আমার জন্য দোয়া করবেন। স্যার ইনশাআল্লাহ স্যার। ভালো থাকবেন। দাঁড়াও, কটা বাজে? দেড়টা বাজে। তুমি কি এমন করো যে রাত 1টা পর্যন্ত তোমাকে বাসার বাইরে থাকতে হয়? একটু দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল মানে? তোমার কি অফিসে মিটিং ছিল নাকি কোনো পার্টি ছিল? এখানে অফিসের কথা আসছে কেন? আমি কি অফিসে জব করি নাকি? তোমার কি মনে হয় এটা সেই বাড়ি যেখানে যত রাত খুশি তত রাতেই বাড়ি ফেরা যায়, কোনো সমাজ নেই, সংসার নেই? এটা কোন ধরনের সভ্যতা? একটু দেরি হয়েছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? রাত 1:30, এটাও একটু দেরি, আর তাও তোমার মতো একজন মহিলার পক্ষে? এত রাতে কোন বাড়ির মেয়ে বাসায় ফিরে? আচ্ছা, তুমি কি জব করো? হ্যাঁ, কোন মন্ত্রণালয়ে কোন পোস্টে আছো যে তোমাকে রাত 1টার সময় বাড়িতে ফিরতে হয়?
দেখো, মেয়েদের বাবার বাড়ির প্রতি আলাদা একটা টান থাকে, সেটাকে বলে নারীর টান, শেকরের টান। আমাদের সবার সেটাকে সম্মান করা উচিত। তুমি তোমার সুজির খবর যেভাবে প্রতিদিন দিচ্ছ, তুমি কি তোমার পরিবারের, তোমার আমাদের কারো ব্যাপারে সেভাবে খবর নাও? জানানো উচিত ছিল, আমাকে জানাতে পারতে, আরমানকে জানাতে পারতে, তাহলে হয়তো বাড়িটা আমরা রেখে দিতে পারতাম। আসলে বাবা ওই মুহূর্তে কি করবো বুঝতে পারছিলাম না, মাথায় কাজ করছিল না। তাছাড়া বাবা, আর এই জন্যই আমি কাউকে এখন সম্পত্তিটা বন্টন করে দিতে চাই না।